This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অপরাধী যে ধরা পড়েছে সেই অপরাধী কিনা আমার সন্দেহ আছে, কারণ 4 থেকে 6 ঘন্টা পরে একটা ব্লুটুথ পাওয়া গেল, তাই দিয়ে তার কানে ব্লুটুথটা নেই দেখে তার মোবাইলের সঙ্গে কানেক্ট করে বোঝা গেল তার ব্লুটুথ। 6 ঘন্টা লাগলো তাকে আইডেন্টিফাই করতে। আমরা পশ্চিমবঙ্গে আছি, আর পশ্চিমবঙ্গের মানুষ গোটা ভারতের কোন স্টেটে গিয়ে এখন কোনো মান সম্মান কি এরা পাবে? 9 আগস্ট 2024 কলকাতার বিখ্যাত আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুম থেকে একটি মহিলার মৃতদেহ পাওয়া যায় এবং ওই সময় ওই মেয়েটির গোটা শরীরে ছিল আঘাতের চিহ্ন, গলার হাড় ভাঙা, অর্ধনগ্ন, চোখ দিয়ে ব্লাড বেরোচ্ছে, এরকম অবস্থায় পা ছিল 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সত্যিটা জানার জন্য অপরাধী যে ধরা পড়েছে সেই অপরাধী কিনা আমার সন্দেহ আছে, কারণ 4 থেকে 6 ঘন্টা পরে একটা ব্লুটুথ পাওয়া গেল, তাই দিয়ে তার কানে ব্লুটুথটা নেই দেখে তার মোবাইলের সঙ্গে কানেক্ট করে বোঝা গেল তার ব্লুটুথ। 6 ঘন্টা লাগলো তাকে আইডেন্টিফাই করতে। শাসক শ্রেণীর বড় মাথা এর সঙ্গে যুক্ত, তাদের বাঁচানোর জন্য এই সিভিক ভলেন্টিয়ারকে বলি করা হচ্ছে। আসল অভিযুক্তদের ধরবার কোনো প্রয়াস নিচ্ছে না। যে রাজ্যে এত কিছু ঘটছে, এরপরে কি পুলিশের ওপর কি বিশ্বাস রাখা যায়? না, পুলিশের উপর বিশ্বাস রাখা যায় না, এটা একদম যেরকম সত্যি কথা। আমার মনে হয় পুলিশকে বোধহয় ঠিক মতন কাজ করতে দেওয়া হয় না। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। মাটির তলা থেকেও অপরাধীকে খুঁজে আনতে পারে, কিন্তু সেখানে যদি নেতা মন্ত্রী বা কোনো আমলার হাত থাকে যে সঠিক মানে একদম ন্যায্য ভাবে কাজ করতে চাইছে, তাকে কাজটা করতে না দেয়, তাহলে এইরকম ঘটনার জন্য আমরা বারবার রাস্তায় আসবো। কারণ আমাদের প্রতিবাদ হচ্ছে বিচার চাই। পুলিশ ইন্ডিভিজুয়াল একটা অস্তিত্ব তৈরি হোক, তাহলে কোনো নেতা কোনো মন্ত্রী তার উপর হাত রাখতে পারবে না, চাপা দিতে পারবে না, তাকে তার কাজে আটকাতে পারবে না। না হলে শাস্তি অপরাধী কোনোদিন পাবে। কোনো না কোনো রাজনৈতিক দলের আশ্রয়ে চলে যাবে, কোনো না কোনো নেতার আশ্রয়ে চলে যাবে, এবং তারা তাদের ক্ষমতার জোরে সবসময় অপরাধীদেরকে আড়াল করবে। আদালত পুলিশের যে তদন্ত সেটা সঠিকভাবে না হওয়ার জন্য সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন কি মনে হয় যে সিবিআই তাড়াতাড়ি কি খুঁজে বার করে আসল দোষীকে বার করতে পারবে? খুব বড় একটা কোয়েশ্চেন মার্ক হয়ে থাকবে, কারণ সিবিআই এর আগে অনেক মামলা নিয়েছে, কিন্তু সবকটার সদুত্তর এখনো অব্দি পাওয়া যায়নি। যদি পাওয়াই যেত তাহলে এই রাজ্যের তাবৎ নেতারা এই মুহূর্তে জেলের মধ্যে থাকবে। পাওয়া যেত। পোস্টমর্টম থেকে আমরা যা পাচ্ছি তাতে দেহরসের পরিমাণ এতটা, সেটা একজন ব্যক্তির দ্বারা সম্ভব নয়। তার শরীরের যে বিভিন্ন অংশে বিভিন্ন ক্ষতস্থান, সেটা এক রকমের ক্ষতস্থান নয়, একই নোকের ক্ষতস্থান নয়। সেখান থেকেও বোঝা যাচ্ছে যে এটায় বিস্তর গাফিলতি রয়েছে, একটা বড় ধামা চাপা দেওয়ার একটা প্রক্রিয়া চলছে। সবাই এখানে একসাথে সারা রাত জাগবো, আজকে প্রমাণ করব আমরা পারি। আমরা এতদিন যা সহ্য করেছি সেটাকে আজকে উত্তর দিতেই হবে, আর আমরা কোশ্চেন করবো আর তার জবাব চাই। দেখুন, বৃষ্টি তো বর্ষাকালে বৃষ্টি হবে, বাট এই যে আমাদের যে লড়াই, সেটা কোনো বৃষ্টি হোক সুনামি হোক কিছুতেই আটকাবে না। শুধু এই রাজ্যে বলে না, আমাদের গোটা ভারতবর্ষে কোনো জায়গাতেই নারীরা সুরক্ষিত নেই। এখন এই আরজিকরের এই যে ব্যাপারটা হচ্ছে, যার জন্য আমরা এই জমায়েতটা হয়েছি, কিন্তু এইরকম নারী ধর্ষণ প্রতিদিন প্রতি মিনিটে হয়ে যাচ্ছে, বাট সেগুলো আমরা জানতে পারছি না, এরকম ধামাচাপা পড়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে এগুলো সামনে আসা উচিত। যেহেতু সবাই কিন্তু উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই বলে কিন্তু সবাই চিৎকার করে সামনের দিকে মিছিলে কিন্তু এগিয়ে চলেছেন, যেমনটা কিন্তু তোমরা শুনতেই পাচ্ছ। সবাই কিন্তু উই ওয়ান্ট জাস্টিসের নামে চিৎকার। আর এই ভিড় থামার নাম নেই। এই বৃষ্টি ভিড়কে ভাঙতে পারেনি। এই ভিড়ের ইউনিটি কিন্তু এখনো রয়েছে, ভিড় এখনো বেড়ে চলেছে। আর চারিপাশে শুধু মোমবাতি জ্বেলেছে, কেউ হয়তো নিচে হাতে ফ্ল্যাগার ধরে রয়েছে, কেউ হয়তো পোস্ট ধরে রয়েছে। যেমন সামনে রয়েছে আমার দিদির বিচার চাই একটা পোস্ট, কিন্তু এখানে সবাই মিলে ধরে রয়েছে। আর এখানে কেউ আজাদি, কেউ উই ওয়ান্ট জাস্টিসের নারা কিন্তু লাগিয়ে চলেছেন। লাগাতার পশ্চিমবঙ্গে কোনো না কোনো দুর্ঘটনা, কোনো না কোনো কি বলবো নাইট মেয়ার একটা ঘটেই চলেছে। কখনো যাদবপুর ইউনিভার্সিটিতে, কখনো আরজিকর হাসপাতালে। সেমিনার হলে কিছু দেওয়াল নাকি ভাঙা হয়েছে, বা যে প্রমাণ সেটা লোপাট করার চেষ্টা করা হয়েছে। যদি এটা হয়ে থাকে তাহলে তো এটা ওপর মহলের চাপ ছাড়া সম্ভব নয়। যেখানে মূলত এই ক্রাইমটা হয়েছে সেই অঞ্চলে প্রমাণ লোপাট ছাড়া অন্য কোন কারণে যখন এটা কমপ্লিট তদন্তই হলো না, সেই জায়গায় ভাঙচুর বা নতুন করে কিছু তৈরি করার সিদ্ধান্ত হসপিটাল কর্তৃপক্ষ নিল। খুব বড় প্রশ্ন উঠছে যে এটাকে কত বড় ধামা চাপা দেবে। আজ 11 দিন হয়ে গেল
কিন্তু আজ পর্যন্ত কিন্তু আরজি কর হাসপাতালে যে খুন, রেপ, ধর্ষণ হলো মেয়েটার প্রতি, সেই ব্যাপারে আজও কিন্তু কোনো বিচার হলো না। পুলিশরা কি এতটাই অকর্মণ্য? আমাদের দেশের আইন কানুন কি এতটাই কমা? প্রশাসনের উপর আমাদের বিশ্বাস রাখতেই হবে। আমরা প্রশাসনের বাইরে নয়, আমরা লিগালি চলতে চাই। আমরা চাই যে প্রশাসন আমাদের সাথ দিক, আমাদের হেল্প করুক আর আসল দোষীদের সামনে নিয়ে আসুক। যে এইসব জনবিরোধী লোকেদের বা এইরকম দুষ্ট লোকেদের ধরতে পারছে না। আসলে ভিডিওটা না করে আর থাকতে পারলাম না। এই ভিডিওটা যে শুধু আমার ভিউজের জন্য করছি তা না, এই ভিডিওটা আমার মা, বোন, কাকিমা, দিদিমা, আমার ঘরে যেসব মেয়ে আছে আমি তার জন্য করছি। আমার মেয়েরা, আমার ঘরের মেয়েরা কি করে সেফটি পাবে বলুন তো? আপনারাই বলুন। এরকম মানসিকতার লোক যদি আমাদের আশেপাশে দিনমান ঘুরে বেড়ায়, তাহলে কি আমাদের মা বোনেরা রাত্রিবেলায় ঘুরে বেড়াতে পারবে? রাত্রিবেলায় কি বলছেন মশাই? দিনের বেলাতেই ঘুরে বেড়াতে পারে না এরা। দিনের বেলাতেই 500 মিটার বাড়ি থেকে যেতে গিয়ে এদের মানে কি বলবো, দম বন্ধ হয়ে যায়। আমি নিজে দেখেছি, আমার মামার মেয়ে, আমার কাকার মেয়ে, এরা যখনই বাড়ি থেকে বাইরে যায় আর যদি আমি সেখানে থাকি তো আমাকে সঙ্গে করে নিয়ে যায়। কেন তা নিয়ে যাবে কেন? কারণ তাদের একজনের উপরে ভয়, সে হচ্ছে ছেলে। যে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, তো এটা মূলত কি জন্য? 15 আগস্টের জন্য নাকি এই যে প্রতিবাদ মিছিল তার জন্য? 15ই আগস্টের জন্য তো নয়। আমি প্রথমবার এমনি হচ্ছে জীবনে যে আমি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলছি না কাউকে, কিন্তু আমি এটা এনেছি এই কারণে যাতে আমার সবসময় মনে থাকে এবং আমাদের সবার সবসময় মনে থাকে যে আমাদেরকে ভালো করতে হবে সমাজটাকে এবং আমাদের প্রতিবাদ করতে হবে। যখন সমাজটা নোংরা পথে এগোচ্ছে আমরা দেখছি, সেটা আমাদেরকে প্রতিবাদ করতে হবে এবং এটা যে আমার রেসপন্সিবিলিটি, এখানে সবার রেসপন্সিবিলিটি। এই সুন্দর দেশটা যেন সুন্দর থাকে সেই দায়িত্বটা আমাদের, সেইটা যাতে আমার মনে থাকে, সবার মনে থাকে, সেই জন্য আমি এই ফ্ল্যাগটা এনেছি। খুব সুন্দর একটা বার্তা দিয়েছেন কাকিমার কাছে জানাবো। আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো মিডিয়া এত অ্যাক্টিভ ছিল না, যার জন্য অনেক কিছু জানতে পারিনি, কিন্তু এতটা এইরকম অবস্থা ছিল না বলেই মনে হয়। এখন দেখে এক এক সময় এত হতাশ লাগে, পেপার খুলে যেন কোনো ভালো খবর পাই না, খুঁজতে হয় কোথায় কোথায় ভালো খবর। এই যে ছোট ছোট ছেলেমেয়েরা এখানে এসছে, এরাই কিন্তু আজকে দেখে এত ভালো লাগছে, এরাই কিন্তু আমাদের আশা, এরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। এত ভালো লাগছে যে এত এত পেপারে খুঁজে খুঁজে বার করি যে কোথায় কোথায় ভালো খবর আছে, অথচ আজকের এই ইউথকে দেখে মনে হচ্ছে যে না, আশা শেষ হয়ে যায়, আমরা ভালোর দিকেই যাব, আমাদের সমাজটা আবার বেটার হবে। আমি জানি আমার মেয়ে রিসেন্টলি ইউপিএসসিতে অ্যাপিয়ার করেছিল, ওকে মক টেস্টে জিজ্ঞেস করেছিল দিল্লিতে যখন মক টেস্ট দিতে গেছিল যে কলকাতা সেফেস্ট শহর তোমরা ক্লেম করো, তুমি কি এটা মনে করো? তার মানে এটা শুধু ওয়েস্ট বেঙ্গল না, এটা কিন্তু বাইরের লোকেরও একটা ধারণা আছে যে অ্যামং অল দ্য সিটিজ ইন ইন্ডিয়া কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি। সেটা যেন আমরা রাখতে পারি, এই প্রাইডটা যেন আমরা রাখতে পারি। আজকে দেখে মনে হচ্ছে যে আমরা পারবো। আমরা ছেলেদেরকে কেমন করে মানুষ করছি, আমি সেই সব বাবা মাকে বলছি, কেমন করে মানুষ করছেন আপনারা? আপনাদের মানুষ করাতে কিছু না কিছু গন্ডগোল আছেই আছে। তাহলে এই রকম নির্লজ্জকর ঘটনা কি তারা ঘটাতে পারে? हम लोग यहाँ के रेसिडेंट्स डॉक्टर हैं। आप यहाँ का कंडीशन देख सकते हैं, हजारों के संख्या में ये मॉब आया है, हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टेम्पर किया जाए और यहाँ का जो लोकल पुलिस है ये कुछ भी कंट्रोल नहीं कर पाया। এতদিন শুনেছি রাস্তাঘাটে হয়, এতদিন শুনেছি বাড়ির মেয়েরা রাতের বেলাতে হয়, এখন দেখছি কর্মসংস্থানও হচ্ছে, কর্মক্ষেত্রে হচ্ছে। এ কি নির্লজ্জকর ব্যাপার, কি নির্লজ্জকর পরিবেশ সৃষ্টি হলো আমাদের এই পশ্চিমবঙ্গে। ভেবেছিলাম করব না, ভিডিও করে কি লাভ, এই দেশের জনগণ তো চুপ থাকারই মানে প্যাসেঞ্জার। কিন্তু না, শেষ পর্যন্ত দেখলাম কয়েকজন 500 কোটি মতন ইউটিউবার, কয়েকজন এসআরবির মতন ইউটিউবার যখন এই ব্যাপারে কথা বললো, তখন আমি বললাম যে না, আমার ছোট হতে পারে সাবস্ক্রাইবার, কিন্তু এই ব্যাপারে আমার নিশ্চয়ই কথা বলা উচিত। ভেবেছিলাম কথা বলবো না, কিছুটা ভয়েও চুপ ছিলাম, কিন্তু আজ আর পারলাম না। 11 দিন হয়ে গেল। যদি আপনার নিজের বোন হতো, যদি আপনার নিজের মা হতো, আপনি কি করতেন? আমরা ডাক্তারকে ভগবান বলে মানি,
আর সেই ডাক্তারের সঙ্গে যদি এইরকম গ্যাং রেপ করা হয়, তাহলে আমরা কি করে এই পশ্চিমবঙ্গে, এই ভারতবর্ষে আমরা সেফ? আমাদের মা বোনেরা সেফ? কাল থেকে তো মনে হচ্ছে বাচ্চাদেরকে আর কোনো স্কুল কলেজে ভর্তি করানোই যাবে না। কোথাও রেখে যে পড়াবো মনে করছেন, তা কিন্তু পড়াতে পারবেন না। আজ যদি আপনারা প্রতিবাদ না করেন, এই ভিডিও 100 জনকে 1000 জনকে শেয়ার করে দিন, দেশের লোক, দেশের জনগণ দেখুক যে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কেউ জানে, কেউ বা অল্প জানে, কেউ বা বেশি জানে, এখনো পর্যন্ত গোটা দেশের লোক কিন্তু সচেতন হয়নি। আমি চাইবো ডাক্তারেরা যেন তাদের ডাক্তারি বন্ধ করে দেয় অবিলম্বে। হ্যাঁ, কোনো রকম ভাঙচুর না, এটাকে আমি একেবারেই পছন্দ করি না। কারণ ওই মেয়েটাকে কিন্তু যে জাস্টিস, সেটা কিন্তু পাওয়াতেই হবে। তো সেই জন্য আমাদের সরকারের উপর অবশ্যই ভরসা রাখতে হবে। তো সরকারের উপর ভরসা আমরা রাখতে পারবো তখনই যখন আমরা নিরস্ত্র হয়ে সরকারের বিরুদ্ধে আমরা মিছিল করব, মিটিং করব এবং সরকারকে বাধ্য করব আমরা এই রকম ঘটনার যাতে তারা মীমাংসা করে, যাতে তারা দোষীদেরকে খুঁজে বার করে। কি ব্যাপার বলুন, একটা ভগবান, ডাক্তারের তুল্য ভগবান, তিনি তার নিজের জায়গাতে, তিনি তার নিজের সিংহাসনে সেফ নাই। আজ 11 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত এই ঘটনার কোনো প্রতিকার, কোনো সুরাহা হলো না। তার মধ্যে আবার শুনলাম এই কিছুদিন আগে 14ই আগস্ট নাকি একটা বড় ধরনের মিটিং মিছিলের আয়োজন করা হয়েছিল আরজিকর হাসপাতালের সামনে এবং যাদবপুর পুলিশ স্টেশনের সামনে, যেখানে আরজিকর হাসপাতালে 200 থেকে 300 গুন্ডার মতন কিছু বাহিনী বা লোকজন যায় এবং লোকজন গিয়ে তাদের ওই আরজিকর কলেজের বাথরুম এবং আরো কিছু কিছু জায়গাকে তারা ভাঙচুর করে। মানে বিশাল একটা খারাপ পরিস্থিতি, তারা মানে ভায়োলেন্স সৃষ্টি করে। তো এই জন্যই মনে হয় সরকার এই আন্দোলনটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমি জানি না যে এটা ছাত্ররাই করেছে বা এই মানে ভালো মানে যাদের মানসিকতা আছে সেই রকম মানুষই করেছে, তা বুঝতে পারছি না। কিন্তু হ্যাঁ, এটা বুঝতে পারছি কি একসঙ্গে 200, 300, 500 মানুষকে জড়ো করে এনে কোথাও একটা ভাঙচুর করানোর জন্য যে একটা প্রবল ক্ষমতা যুক্ত বা লিডারশিপ করার ক্ষমতাযুক্ত কোন একটা ব্যক্তি বা ব্যক্তিত্বকারিনীর দরকার আছে, সেটা আমি বেশ খুব ভালো করে বুঝতে পারছি। যাদবপুর পুলিশ স্টেশনের সামনে দেখুন কত ভিড়। সেই ভিড়কে কিন্তু পুলিশেরা কিন্তু রীতিমতন র্যাব দিয়ে, তাদের পুলিশ বাহিনী দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আবার দেখলাম ইস্ট বেঙ্গল মোহনবাগান, যারা সবসময় একে অপরের বিপরীত দিকে ছিল, তারা নিজের খেলা বন্ধ করে সেই সব প্লেয়াররা, সেই সব দলের সমর্থকেরা তারা রাস্তায় নেমেছিল, তাদেরকেও বলে বেধড়ক মারধর করা হলো। এ কেমন ধরনের অন্যায়, এ কেমন ধরনের পরিবেশ, এ কেমন ধরনের পশ্চিমবঙ্গের সৃষ্টি হলো? একটা মানুষ সাধারণত তার বীর্যপাতের ক্ষমতা 6 গ্রাম থেকে 8 গ্রাম, সেখানে একটা স্ত্রীর যোনিতে যদি 150 গ্রামের মতন স্পাম পাওয়া যায়, তার মানে ভাবুন অন্তত 15 থেকে 20 জন মিলে ওকে রেপ করেছে। তারপরে ঘাড় ভেঙে দিয়েছে, এদিক ওদিকে হাঁচড়িয়েছে, হাত পাকে ভেঙে দিয়েছে। কি একটা অস্বাস্থ্যকর পরিবেশ। এবং আমি বলতে চাই যে এখানে অবশ্যই কিন্তু আরজিকর হসপিটালের প্রিন্সিপালের কিছু একটা ব্যাপার আছে। কারণ আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল সকালবেলায়, মানে যেদিন রাত্রিবেলাতে ঘটনাটা ঘটলো, সেই মহিলাটাকে বা সেই মহিলা ডক্টরটা যখন মারা গেল, পরের দিন সকাল 9টার সময় আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল তার বাড়িতে ফোন করে এবং তার বাবা মাকে বলে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। একজন ডাক্তার যিনি পোস্টমর্টমের রিপোর্ট করেন, যিনি সব কিছু দেখে বলে দিতে পারেন যেটা আত্মহত্যা না মার্ডার, কিভাবে মার্ডার করা হয়েছে, তিনি কি করে বলতে পারেন এই কথা তার মা বাবাকে? আবার শুনলাম সেই ডাক্তারের উপর যখন প্রশ্ন করা হয়েছে, সেই ডাক্তার নাকি তার পদত্যাগ পত্র জমা দিয়েছে। এও শুনেছি যে একটা বিশেষ ফোন কল আছে, আমি ফোন কলটা দেখাবো, যেটা আমি এসআরভি চ্যানেল থেকে পেয়েছি, আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। এসআরভি চ্যানেল থেকে ওটা দেখলাম, ওখানে দুজন ডাক্তার এর মধ্যে কথা হচ্ছিল, তারা অবশ্যই 4th ইয়ারের মনে হয়, সম্ভবত 4th ইয়ারের কোনো একটা কোনো দুজন স্টুডেন্ট হবে, মহিলা স্টুডেন্ট, তারা একে অপরকে বলছিল যে ওটা অবশ্যই গ্যাং রেপ।
এবং প্রথমে ডাক্তারের একটা হল থাকে এবং আরেকটা আলাদা করে বড় হল থাকে। তো যেখানে ডাক্তারের হল ছিল সেখানেই ওরা কিন্তু শুয়েছিল। পরে কিন্তু সেমিনার হলে ওই মেয়েটাকে নিয়ে যাওয়া হয়, ও গ্যাংরেপ করা হয়। গ্যাংরেপটা কোথায় করা হয় তা বলতে পারছে না, কিন্তু আমি বিভিন্ন ঘটনা আমি শোনাচ্ছি, ওইগুলো শুনুন। হ্যাঁ, তো বলো এবার। বলছি ওটা হয়েছে কি বলতো, ও 2টো অবধি পেশেন্ট দেখেছে, ঠিক আছে? রাত্রি 2টো? রাত্রি 2টো, আচ্ছা। 2টো অবধি পেশেন্ট দেখেছে, দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে 4 জন বন্ধু মিলে খেয়েছে, ডিনার করেছে। করে ও খুব টায়ার্ড ছিল, যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল, টায়ার্ড ছিল। ও কি করেছে, ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তুমি ঘুমানো হয়? মানে আমি যদি কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি। না, এবার একটা রেসিডেন্টের ডক্টর রুমস থাকে, আচ্ছা বুঝতে পেরেছিস? তারপরেও সেমিনার থাকে। এবার সেমিনারে একটা বেড থাকে, আর ডক্টরস রুমে 2টো 3টে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে। আচ্ছা আচ্ছা। মেইনলি ডক্টরস রুমে শোয়ার কথা, ঠিক আছে? হয়েছিল কি, ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে, কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে। যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখেছিস? রুমটা ভেঙেছে ঠিক বাথরুমের পাশেই, ঠিক আছে? মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে। অ্যাকচুয়াল কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে, ওই রুমটার ভেতরে, ডক্টরস রুমে ঘটনাটা ঘটেছে। ওই বডিটাকে ডক্টরস রুমে ওই দিন আর কেউ ছিল না, খালি মানে অনলি ওই দিকটাই ঘুমাচ্ছিল। হ্যাঁ, এবার তোকে আমি বলি, অন কলে নিশ্চয়ই একজন থাকবে না, ওরা জুনিয়র সিনিয়র মিলে থাকে। এমনকি 3rd ইয়ার একজন থাকবে, 2nd ইয়ার একজন থাকবে, প্লাস 1st ইয়ারের ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে। আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে, কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে, মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে। আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড, ঠিক আছে? তো কেউ কি শুনতে পায়নি? কেউ শুনতে পায়নি। ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম। এবার দেখ, ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয়, একটা ভায়োলেন্ট হয়, বুঝতে পেরেছিস? তারপরে আবার কি, যে 4 জন ওর সাথে খেয়েছে তারা কোথায়? তারা কেন মিডিয়ার সামনে আসছে না? তাই তো, তারা কেন আসছে না? তোমার দিন ডিউটি ছিল না রাতে? ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম। আচ্ছা, আমি নাইটে ডিউটি করে এসেছি, আমার লাস্ট নাইট ছিল। তো আমার তো 3 দিন নাইট থাকে, 3 দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল। লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট, বুধবার রাতে ঘটনাটা ঘটেছে। আমি বাড়িতে এসেছি, রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি। 3টের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে, ইমিডিয়েট আয়। তখন গিয়ে দেখি আজকে করে এই অবস্থা, পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল। গিয়ে দেখি পুলিশ ছয়লা, মানে আর ওকে যেভাবে, আমি তো বডিটা দেখেছি রে, মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না। রীতিমতো মনে হচ্ছে মেয়েটাকে আমাদের পাশে পাশে ঘুরছে, একদম এরকম, মানে মানে অদৃশ্যমান। মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু। এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে। দেখো, ওর আমার তলাটা নেই, কিন্তু ওর থেকে ও থাকে 4 তলায় ঘটনাটা ঘটেছে। ঠিক 2টো ফ্লোর নিচেই আমি থাকি, আমার রুমটা, ঠিক আছে? কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আর্জিকরটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তাহলে ডক্টরস রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে। এবার দেখ, নিয়ে যাওয়া হয়েছে, ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব, ইট ইজ ইম্পসিবল। পুরোপুরি গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয়। আর শুধুমাত্র রেপ নয়, রেপ হলো, করলো, ছেড়ে দিল, ঠিক আছে, ওকে রীতিমতো মার্ডার করেছে। মানে হিসেব মতো যা বুঝছি, মানে তোমার কথাতে ওটা হচ্ছে ওর ওই বন্ধু বান্ধব মেয়ে জড়িত। এক্স্যাক্টলি, হয় ওর বন্ধু বান্ধব কেউ, ঠিক আছে, মানে 4 জনের মধ্যে কেউ, আইদার ওকে এমন কিছু করতে বলতে। এক বড় বড় কোম্পানিতে তো এরকম হয়, মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো, নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও, হয় তো। এখানেও সেরকম কিছু একটা হয়েছে। যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয়, কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে, বুঝতে পেরেছিস? তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে, পুরো ব্যাপারটা। তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে? এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে। আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে, ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে, তারপরে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ, সব চেঞ্জ হয়ে গেছে। তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল, সিস্টাররা ছিল, ওয়ার্ড বয়রা ছিল, মাসিরা ছিল, সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে। তারা কোথাও যেতে পারবে না, রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে। আজকেও কোর্টে গেছিল সবাই। তারপরে তো তোর এগুলো হলো। তারপরে তোর কি বলে, আরে বল না, ওই সিবিআই এটা হয়েছে কি, মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে, অ্যাকচুয়াল কিন্তু ও নেই, ঠিক আছে? ওর এতটা ক্ষমতাই হয় না, ও অত রাত্রে কি করতে যাবে?
ও অত রাত্রে ওখানে কি করতে যাবে? ও না পেশেন্ট, ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে। তো পেশেন্ট নিয়ে যখন গেছে, দিদিটার রুমে যখন যাবে, নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে। সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা, তা ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে। এরকম কিছু কি, তাও কিছু নয়, শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায়, ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে, এইটুকুই দেখা গেছে। তারপরে হচ্ছে কি, তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে। যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক 2 দিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে। কেন? প্রথমে ওকে বললো সুসাইড করেছে, আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে। তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি, এটা রেপ করেছে, রেপ করে মার্ডার করা হয়েছে। এখানে বিশাল বড় একটা গেম চলছে। আর যে উপর কি রাগ ছিল, মানে হ্যাঁ 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 একদম। আমি তো কি বললাম, শোন তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তো পোস্ট করবে, তুই কারোর সাথে কম্প্রোমাইজ করবি তোকে মার্ডার করে দেবে, মানে ওরকম টাইপের কিছু, এরকমই টাইপের কিছু একটা ছিল। আইদার খুব রাফ, মানে খুব রাগ, খুব মানে খুব ওর উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল, যারই ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল। শুধু ওকে মারিনি রে, রীতিমতো মার্ডার করেছে। ওর যে ক্ল্যাচারটা ছিল, ওর ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে, তুই জানিস? মানে কি বলবো, মানে ওকে দেখা যাচ্ছে না, আমরা তো দেখেছি নিজের চোখে, ওকে দেখা যাচ্ছে না, মানে ব্লিড তো কতটা, মানে এইটা মানে প্রচন্ড কষ্ট পেয়ে একটা মেয়ে মারা গেল। আর ওর যে গলাটা চেপে ধরেছে, ওর ওই চেপে ধরাতে মানে এতটাই জোরে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরিয়েছে। বুঝতে পেরেছিস? মানে কি বলতো, যদি ধরা পড়ে না উচিত, মানে যারা এটার সঙ্গে দায়ী না। আর এই যে সিবিআইটা হয়েছে, সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইটা এসেছে, মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এইসব। তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের ভাজাইনা থেকে 150 গ্রাম স্পাম বেরিয়েছে। পোস্টমর্টম রিপোর্ট 150 গ্রাম স্পাম, মানে বুঝতে পারছিস? নট এ ক্যালকুলেটেড, মিনিমাম কম করে 6 থেকে 7 জন করেছে ওকে। ওই জন্যই তো আমরা এতটা বেশি ভাইলেন্ট হয়ে গেছি, বুঝতে পেরেছিস? আমাদের একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল, এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপদ, তার কাজের জায়গাতেই সেফ নয়। শোন দেখ, বড় বড় কোম্পানিতে কি হয়, রুমের ভেতরে এগুলো হয়, মানে ধর রুমের ভেতরে হলো, যেমন কল সেন্টারে হয়, নাইট শিফটে হয়, এগুলো অ্যাকসেপ্টেবল। বাট হসপিটাল হচ্ছে এমন একটা এরিয়ার মতো একটা, হ্যাঁ আরজিকর বলে না, যে কোনো হাসপাতালে কেউ যদি স্ব ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস, কিন্তু ঠিক আছে, কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে। তুই জানিস না, মানে ওয়ার্ডে দেখ কম বেশি আমরা সবাই ঘুমাই, কম বেশি আমরা সবাই জেগে থাকি, জেগে তো থাকি, তাতে কি কেউ শুনতে পায়নি? তার কি একদম ভাইলেন্স ছিল না? যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল, তাই কি না? সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার ও তো খাবারটা খেয়েছিল, সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল, পেট থেকে তো বমি করে বের করে দেন, সেটা তো ফরেনসিক রিপোর্টে কিছু। এটা বলতেও দুঃখ লাগছে যে প্রমাণ লোপাটের কিন্তু একটা বড় ধরনের চেষ্টা এরা কিন্তু করেছে, এই আরজিকর হাসপাতালেরই বলুন কি বড় সড় নেতা মন্ত্রী কিংবা যারাই আছেন এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তারা। কারণ যে ডাক্তারের যে শোবার স্থল ছিল সেই শোবার স্থলের কিন্তু পাশে একটা বাথরুম ছিল, বাথরুম সহ সেই ডাক্তারদের শোবার জায়গাটাকে তারা রীতিমতো ভেঙে দিয়েছে, ভেঙে চুরে গুঁড়িয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ ব্যানার লাগানো রয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই। ওখানে রয়েছে নো সেফটি নো ডিউটি, মানে যদি এই ডাক্তারদের কোনো সেফটি না পাওয়া যায় তারা কিন্তু ডিউটিতেও কিন্তু যাবেন না, এমনটাই কিন্তু তারা এখানে লিখেছেন। 14ই আগস্ট এত বিশাল পরিমাণে ভিড় হয়েছিল আপনি চিন্তা করতে পারবেন না যাদবপুরে আর আরজিকর হাসপাতালে। প্রথমে ব্যাপারটা আমি সাধারণত একটা এমনি রেপ বলে ভেবেছিলাম, হয়তো কোনো একটা ঘটনা ঘটেছে, কিন্তু পরে যে আমি শুনলাম স্পামের ব্যাপারটা এবং ওকে যা নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং যে ফোন কলটার কথা বলছিলাম আমি, 3rd ইয়ারের দুটো 4th ইয়ারের দুটো মেয়ে ডাক্তার, লেডি ডাক্তার যারা কথা বলছিল, তারা বলেছে কিনা ওকে খুব জোরে গলাটা এত জোরে টিপেছে যে ওর চোখ মুখ দিয়ে শুদ্ধ রক্ত বেরিয়েছে মেয়েটার। তাহলে কি নৃশংস বলুন। আবার এর মধ্যে মাননীয় মমতা ব্যানার্জি 10 লাখ টাকা দিয়ে তার মানে কেসটাকে একটা ধামাচাপা বা এরকম জাতীয় কিছু একটা তাকে সাহায্য করবে, তার পরিবারকে বলেছে। এ কিরকম ধরনের কথা? মা আমরা খাচ্ছি, তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তারপর আর মেয়ের সাথে কথা হয়নি, আমার মেয়েটাকে ফোন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। বলুক যে দোষীকে আমরা খুঁজে বার করবো। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর হাত করে আমি আবেদন করছি, নিবেদন করছি যে উনি যেন এই তদন্তের যেন একটা সুরাহা করেন। পশ্চিমবঙ্গে থাকবো আর এই সব ঘটনার সম্মুখীন হতে হবে, ব্লক করতে যাওয়াটাই মশাই বৃথা।
আর কি বলবো, কথাই বেরোচ্ছে না। পশ্চিমবঙ্গের বাইরে যখন ব্লগ করতে যাবো না, আমাকে বলল ও আরজি কর হাসপাতালে ওখান থেকে কলকাতা থেকে আসছেন না, কিছুদিন আগে তো আরজি কর হাসপাতালে একটা গ্যাং রেপ হলো। কি একটা ভয়ঙ্কর অবস্থা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলুন তো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে 14ই আগস্ট খুব মানে বড় সড়ো একটা মিছিল তো হয়েছে, যে যার মতন সে তার মতন করে সেই মিছিলটা বা প্রতিবাদটাকে করেছে। কলকাতাতে তো জলে ভিজে মশাই অনেকে গিয়েছিল, আপনি তো বাড়িতে বসে আছেন, কিছু কথা অন্তত বলুন। প্রতিদিন আপনি খোঁজ লাগান, আপনার এলাকাতে সকালে নাহলে সন্ধ্যেতে একটা বড় মিটিং মিছিলের আয়োজন করা হচ্ছে, সেখানে আপনি যান, গিয়ে দেখুন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি। ডাক্তারদের যেখানে আমরা সেফ রাখতে পারি না, আমরা নিজেরা কি করে সেফ থাকবো মশাই? আরজি কর হাসপাতালের কথা শুনে না মানে আমার ভিতরটা ফেটে যাচ্ছে। আমরা নিরস্ত হয়ে প্রতিবাদের কথা বলছি, মুখে বলুন। আমরা বাংলাদেশকে নিয়ে দোষ করছি না, বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছি, বাংলাদেশ এই করেছে ওই করেছে। আরে মশাই, আপনার বাংলাতেই তো এত বড় ঘটনা ঘটছে, যাদবপুর ঘটছে, তারপরে আরজি কর ঘটছে, এর আগে কত ঘটনা ঘটেছে, আর আমরা দোষ দিচ্ছি বাংলাদেশকে। আগে নিজের পাছায় হাত দিয়ে দেখুন, আপনার পাছা দিয়ে অনেক গু। আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনাদের মা বোনেদেরকে সেফ রাখার একটা বার্তা দিন। যে যে ধর্ম করেন সেই ধর্ম ছেলেদেরকে শোনান, ধর্ম কথাগুলো শোনান, এবং ধর্মের বিপরীতে গেলে কি হতে পারে সেটাও জানান। আর সেই সব ছেলে মেয়েদের, সেই সব লোকেদের মা বাবাকে বা সেই সব লোকেদের স্ত্রীকে, বোনেদের, মায়েদের বলছি, আপনার সঙ্গেও কিন্তু এই ঘটনা ঘটতে পারে। সেদিন আপনি কি করবেন? আপনার জন্য আপনার ছেলে, হাজবেন্ড যেটা আজকে ওই মেয়েটার সঙ্গে করেছে, সেটা কিন্তু কালকেও ঘটবে, এবং সেই হাজবেন্ড বা সেই ভাই আপনার জন্য কিচ্ছু করতে পারবে না। সেদিন আপনি কোথায় যাবেন? আমি চাই এই মিছিলটা, এই আন্দোলনটা এত বড়, এত বিপুল পরিমাণে, বিপুল মাত্রায় ছড়িয়ে পড়ুক গোটা দেশে, গোটা ভারতে, গোটা পৃথিবীতে, যেন মানুষ বুঝতে পারে হ্যাঁ, পশ্চিমবঙ্গের লোক আজও কিন্তু জাগরিত হয়ে আছে। বাঙালি বলে আমরা নিজেকে খুব বুদ্ধিমান মনে করি না। আজ দেখুন, বাঙালি হচ্ছে সব থেকে খারাপ, বাঙালি সব থেকে খারাপ, বরঞ্চ অন্য রাজ্যই ভালো। ওদেরই বুদ্ধি আছে, আপনার কুবুদ্ধি আছে মশাই, কুবুদ্ধি। আজকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকেই আমার ভিডিও দেখছেন, কিন্তু এদের মধ্যে যে দোষী নাই তাও আমি বলতে পারছি না। এদের মধ্যে অনেকেই আছে শুধু শুনবেন আর ব্যাস বন্ধ করে রেখে দেবেন, আর বাড়িতে আলোচনা করবেন। ভিডিওটা শেয়ার করুন, আপনিও পারলে আপনার মনের কথা জানান ভিডিওর মাধ্যমে, ফেসবুকে দিন, ইউটিউবে দিন। আরে মশাই, ভিউজের জন্য বলছি না, দিন। মেয়েটার পরিবার যেন জাস্টিস পায়। এত বড় স্লোগান গোটা দেশ জুড়ে, গোটা বাংলা জুড়ে হয়েছে। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কলকাতা শুনেছি সব থেকে সেফেস্ট এরিয়া, সেফেস্ট রিজন, সেফেস্ট স্টেট, সেফেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। সেইখানে আপনি বুঝতে পেরেছেন যে কি করে আরজি কর হাসপাতালে ঘটনাটা ঘটতে পারে। তাহলে আমরা কোন জায়গায় আছি, কোন সেফেস্ট পজিশনে আমরা আছি, আমাদের অবস্থাটা কি, আমাদের হালতটা কি, আমাদের ছেলে মেয়েদের অবস্থাটা কি? ক্যারাটে শেখাচ্ছেন, ক্যারাটে শিখিয়ে কিছু হবে না মশাই। আপনার ছেলেটাকে, আপনার বাবাটাকে, আপনার ভাইটাকে আগে ঠিকঠাক সহবত শিখান, যাতে এরকম ঘটনা তারা দ্বিতীয়বার না করে। তাদেরকে বোঝান, যদি আমাদের সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে ঘটনা ঘটে, তখন তারা কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে, কি করবে। আমি কোনো পার্টির হয়ে বলছি না, সমস্ত পার্টির উদ্দেশ্যে বলছি। দেশ ধর্ম নির্বিশেষে আপনারা এই ভিডিও, এই সমস্যাটার সমাধান করুন। আর বলতে পারছি না, এত খারাপ লাগছে নিজেকে, যে কি বলবো, আমার বিরক্ত লাগছে পুরো।
মনে করেছিলাম যে এইটা আমার টপিক না, আমি তো ব্লগ করে বেড়াই, কি দরকার আমার। কিন্তু 10 দিন পরে, 11 দিন পরে, 12 দিন পরেও যখন দেখছি একই ধরনের ঘটনা ঘটছে, তখন কিন্তু নিজেকে আর স্থির রাখতে পারলাম না। প্রতিবাদ না করলে হতো না, প্রতিবাদী হন, সঠিক জিনিসটার উপর প্রতিবাদ করুন, স্বার্থপর হবেন না। আপনার রিয়াকশন আপনার এলাকায় দেখান। প্রত্যেকটি এলাকায় কোনো না কোনো দিন, সপ্তাহের কিংবা প্রতিদিনও হতে পারে সেই সব এলাকাতে মিটিং মিছিল রীতিমতো চলছে। আমি বলছি সেই সব মিটিং মিছিলে যোগদান করুন। অন্য সময় পার্টির মিটিং মিছিলে তো যোগদান করে নিচ্ছেন, যখন খেতে দিচ্ছে একটু বিরিয়ানি কি একটু অন্য কিছু খাবার। আজকে খাবার দিচ্ছে না মশাই, আপনারই পরিবারের জন্য ডাকছে, ডাকছেও না কেউ, আপনাকে যেতে হবে আপনার পরিবারের বাঁচাতে, আপনার পরিবারকে বাঁচাতে। এই মিছিলে যোগদান করুন, আর এই মিছিলটাকে বড় বড় আরো বড় বৃহত্তর করে তুলুন, যেখানে দেশের মানুষ জানতে পারে হ্যাঁ বাঙালি আজও কিন্তু জেগে আছে, আজও বাঙালি সর্বসেরা। এই কলঙ্ককে আমাদের ঘোচাতে হবে। আমাদের কি ঘোচাতে হবে এই কলঙ্ক? কে ঘোচাবে কলঙ্ক? আমরা দোষ করেছি, আমাদের কিন্তু কলঙ্ক ঘোচাতে হবে। কিছুদিন আগে ধনঞ্জয়ের ঘটনা, তারপরে আরজিকর, তারপরে আপনার যাদবপুর, কি বিশ্রী পরিবেশ একবার ভাবুন। এই পশ্চিমবঙ্গের মানুষ কি বাঁচতে পারবে? এইভাবে টিকবে? কালকে বাংলাদেশ হয়েছে, আজকে ছাত্ররা এই পশ্চিমবঙ্গকে দখল করবে, তখন কিন্তু কিচ্ছু করার থাকবে না। ভুল ডিসিশন কেও মানতে হবে, ঠিক ডিসিশন কেও মানতে হবে। আরজিকর কলেজের কিছুটা ভিডিও দেখুন, কি বিপুল পরিমাণে ভিড়, তারপরেই বুঝতে পারবেন। বিভিন্ন জায়গাতে আপনি দেখুন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখুন, কি নৃশংস এরা। এদের মধ্যে ন্যূনতম মানসিকতাটাও নাই। এরা মানুষের মুখোশের আড়ালে এক একটা পশু, জন্তু, জানোয়ার